নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব একটা রিপোর্ট যার বিষয়বস্তু হচ্ছে ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমেল। অ্যাকচুয়ালি আমাদের শিরোনামটা দেয়া আছে সেমিনার টু প্রিভেন্ট ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমেল। তার মানে আমাদের আলোচ্য বিষয় কিন্তু শুধু অ্যানিমেলদের প্রতি নির্মমতা নয়, বরং তার উপর আয়োজিত একটি সেমিনার, এটাকে কেন্দ্র করে লিখতে হবে। স্বাভাবিকভাবে এর নিচে আমরা বাই আ স্টাফ রিপোর্টার অথবা আ রিপোর্ট বাই এবিসি ইত্যাদি লিখতে পারি, এবং এখানে আমাদের শুরুতে লিখতে হবে ডেট এবং প্লেস। যদিও এডিটোরিয়াল রিপোর্ট যদি হয় তো সেক্ষেত্রে স্টাফ রিপোর্টার, ডেট, প্লেস এগুলো লেখার প্রয়োজন পড়ে না। প্রসঙ্গত বলে রাখি, এর আগে আমি বেশ কিছু রিপোর্ট লিখিয়েছি যেটা এই ক্লাসে আলোচনা করা হয়েছে বা এই ইউটিউব সেশনে দেয়া হয়েছে। সেখানে আমি ইচ্ছাকৃতই অনেক সময় এই সমস্ত ডেট বা প্লেস মেনশন করিনি। এইটুকুনি তোমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত যে তোমরা সেটা অ্যাড করে নেবে। আমি হঠাৎ একটি কমেন্ট দেখলাম যে স্যার তো নিজেই প্রসেসটা জানে না বা স্যার তো নিজেই ফরম্যাটটা জানে না। আমার সম্পর্কে যারা জানো তো ভালো, যারা জানো না তাদেরকে বলে রাখি, আমি কিন্তু শুধুমাত্র এই ইউটিউব প্ল্যাটফর্মে পড়াই এরকম কোনো ব্যাপার নই। আমি বিগত 10-12 বছর ধরে ইংরাজি পড়াচ্ছি কম্পিটিটিভ এক্সামের জন্য, এবং তুমি যদি এবছর WBCS এর ক্ষেত্রেও দেখো, সেখানেও কিন্তু আমার 3জন ছাত্র WBCS ক্র্যাক করেছে এবং তার মধ্যে 2জন গ্রুপ এ পেয়েছে, যার মধ্যে আকবর খান র্যাঙ্ক 15 এবং ইমন ভট্টাচার্য রয়েছে, এই 2জন গ্রুপ এ পেয়েছে। শ্রিয়া রাজক গ্রুপ সি পেয়েছে। গত বছরও আমার কাছ থেকে WBCS পেয়েছে, তার আগের বছরও 3জন WBCS পেয়েছে। সুতরাং যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে বা কাজে লাগে দেখবে, আদারওয়াইজ স্কিপ করে যাবে। কারণ খেয়াল করে দেখবে একাধিক ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম প্রমোশন থাকে, কিন্তু আমি যেটুকুনি ক্লাস করাই তার বাইরে কিন্তু কোনো অপ্রাসঙ্গিক কথা বলি না। হয়তো এটাও বলার দরকার ছিল না, কিন্তু হঠাৎ করে কমেন্টটা চোখে পড়লো বলে মনে হলো 1 মিনিট এর পেছনে কথা বলে নেওয়া উচিত। তো চলো শুরু করা যাক আজকের রিপোর্ট রাইটিং। তো সবার প্রথম আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা চেষ্টা করব যদি মেনশন করা না থাকে তাহলে কখনোই প্রপার নাম ব্যবহার করব না। অর্থাৎ অভিষেক দে অথবা রজত এরকম কোনো নাম লিখব না। তার পরিবর্তে XYZ অথবা ABC অথবা MNO অথবা PQR এর মধ্যে কিছু না কিছু ব্যবহার করব, এবং দেখব একটা যেন আরেকটার সাথে ওভারল্যাপ না হয়ে যায়। কোনো ক্ষেত্রে আমার লেখার ক্ষেত্রে যদি হয়েও যায়, সেটা তোমরা তোমাদের বুদ্ধিমত্তা অনুযায়ী একটু ঠিক করে নিও। তো দেখো বলছে XYZ, an animal welfare organization, conducted a seminar on how to prevent cruelty towards animal in PQR on July 14। অর্থাৎ প্রথম যে সেন্টেন্স, এর মধ্যে আমি 3টে জিনিসকে উল্লেখ করে দিলাম। প্রথমত কি ঘটেছে, তার উত্তর কি, একটা সেমিনার অর্গানাইজ হয়েছে। কিসের ওপর? প্রিভেন্ট ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমেলের ওপর। 2 নম্বর হচ্ছে এটা কোন জায়গায় হয়েছে, অর্থাৎ প্রথম সেন্টেন্সেই আমি কিন্তু ওয়্যারের উত্তরও লিখে দিলাম। এবং 3 নম্বর আমি লিখলাম কবে হয়েছে, অর্থাৎ ওয়েন। তো চেষ্টা করবে, যেহেতু রিডার যারা থাকে, একজন সংবাদ পাঠক, সবার কাছ থেকে তুমি এক্সপেক্ট করতে পারো না যে তারা পুরো খবরটাই পড়বে, কিন্তু এটা তোমরা নিশ্চিত থাকতে পারো তারা শিরোনামটা পড়বে এবং প্রথম 1-2 লাইন অবশ্যই পড়বে। এবার শিরোনামের মধ্যে সমস্যা হচ্ছে, যেহেতু এখানে শব্দের সংক্ষিপ্ততা থাকে বা একটা লিমিটেশন থাকে, তো সেক্ষেত্রে শিরোনামে আমরা প্রচুর কিছু লিখে দিতে পারি না। তাই চেষ্টা করবে প্রথম লাইন অথবা প্রথম প্যারাগ্রাফের মধ্যে তো অবশ্যই কি ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এই 3টে পয়েন্ট যেন তোমার থাকেই। তো এখানে বলছে একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যে ওয়েলফেয়ার কাদের জন্য করছে, অ্যানিমেলদের জন্য, তার নাম হচ্ছে XYZ, যা কিছু হতে পারে, তারা কন্ডাক্ট করেছে কিসের, একটা সেমিনারের আয়োজন করেছে। কন্ডাক্টেড বলতে একটা আয়োজন করেছিল। কবে করেছিল? হচ্ছে 14ই জুলাই। এবং কোথায় করেছিল? PQR এই জায়গায়। এবং তার বিষয় কি ছিল? হাউ টু প্রিভেন্ট ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমালস, অর্থাৎ কি করে এই সমস্ত অবলা,
প্রাণীদের প্রতি যে সমস্ত অত্যাচার অথবা নির্মমতা হয় সেটাকে কিভাবে আটকানো যায় অথবা রোখা যায়। সেকেন্ড লাইন বলা হচ্ছে মেনি পিপল পার্টিসিপেটেড ইন দ্য সেমিনার। খুব সহজ লাইন, তোমাদের সহজেই মনে থাকবে। বহু মানুষ এই সেমিনারে অংশগ্রহণ করেছিল। খেয়াল করে দেখো, আমি কিন্তু পাস্ট টেন্সে লিখছি। প্রথম সেন্টেন্স তো পাস্ট টেন্সে লিখতেই হবে, কারণ এখানে অতীতের একটা ডেটের কথা উল্লেখ রয়েছে, তাই এখানে আমরা V2 লিখেছি। সেকেন্ড সেন্টেন্সটাও আমার সেই 14ই জুলাই সম্পর্কেই বলছে, তাই জন্যও এখানে আমরা পার্টিসিপেটেড লিখেছি, আমরা কিন্তু হ্যাভ পার্টিসিপেটেড লিখিনি। 3 নম্বর লাইন, the organizer emphasized the need for compassion and care towards animals as living and responsive beings। অর্থাৎ যারা অর্গানাইজার, আয়োজক, তারা এমফাসাইজ করেছে মানে জোর দিয়েছে। এখানে তোমাদের একটা কনফিউশন হবে যে স্যার এমফাসাইজের সাথে তো অন ব্যবহৃত হয়। মাথায় রাখবে এমফ্যাসিসের সাথে অন ব্যবহৃত হয়। এমফ্যাসিস নিজে একটা নাউন, তার ভার্ব ফর্ম হচ্ছে এমফাসাইজ। তাহলে এমফাসাইজ যেহেতু ভার্ব, তার সাথে আর প্রিপোজিশন দরকার হবে না। কেন দরকার হবে না? তার কারণ এমফাসাইজ নিজেই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে যে নিজের অবজেক্ট নিজে রাখতে পারে। যদি এমফাসাইজ ইনট্রানজিটিভ ভার্ব হতো তাহলে মাঝখানে একটা প্রিপোজিশন এনে তারপর সেটাকে প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হতো। কিন্তু যেহেতু এমফাসিস নিজেই ট্রানজিটিভ ভার্ব, সে নিজের অবজেক্ট নিজেই রাখতে পারবে। তাহলে এই আয়োজকরা কিসের উপর জোর দিয়েছেন? দ্য নিড ফর কম্প্যাশন, অর্থাৎ প্রয়োজন। কিসের প্রয়োজন? সহানুভূতির প্রয়োজন। এখানে এমপ্যাথিও লিখতে পারো, সিম্প্যাথিও লিখতে পারো, এবং একই সাথে শুধুমাত্র সহানুভূতিশীল হলেই হবে না, কেয়ার করতে হবে, অর্থাৎ যত্নবান হতে হবে। কাদের প্রতি? এই সমস্ত অ্যানিমেলদের প্রতি। তাহলে এটা গেল আমার প্রথম প্যারাগ্রাফ। চলে আসি সেকেন্ড প্যারাগ্রাফে। বলা হচ্ছে we must take a call and save our ecosystem and stop cruelty towards animal, said MNO। খেয়াল করে দেখো, এর আগে আমরা কোথাও MNO লিখেছি কিনা, তাহলে চেঞ্জ করে দিতে হবে। না, এর আগে PQR লেখা হয়েছে। তাহলে এখানে আমরা প্রথমেই একটা কোটেশন দিয়ে শুরু করলাম, এবং মাথায় রাখবে যদি তুমি রিপোর্টেড স্পিচটা আগে লেখো এবং রিপোর্টিং স্পিচটা পরে লেখো তাহলে কিন্তু রুল অফ ইনভার্সন অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ তুমি MNO সেইড না লিখে লিখবে সেইড MNO, আর তুমি যদি সেন্টেন্সের শুরুতে লিখতে তাহলে লিখতে হতো MNO সেইড, তারপরে কমা কোটেশন, we must take a call and save our ecosystem and stop cruelty towards animal। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে MNOটাকে নাউন ইন অ্যাপোজিশন দিয়ে বলা হচ্ছে a renowned veterinary doctor who was also the chief guest for the প্রোগ্রাম। অর্থাৎ এই যে MNOর কথা বলা হয়েছে তার পরিচয়টাও দিয়ে দিলাম। তিনি হচ্ছেন একজন পশু চিকিৎসক, যিনি একই সাথে এই সেমিনারের প্রধান গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিলেন। তো খেয়াল করে দেখো, নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠানে আমরা কোনো নেতা মন্ত্রীকে চিফ গেস্ট করব না, আমরা তাকেই চিফ গেস্ট করব যে এই সমস্ত পশু চিকিৎসা অথবা পশু প্রতিপালনের সঙ্গে সম্পর্কিত অথবা সংযুক্ত। তো এখানে দেখো এই ভেটেরিনারি ডাক্তার যিনি রয়েছেন তিনি কি বলছেন যে উই মাস্ট টেক a call, we must take a call মানে আমাদেরকে এই মুহূর্তেই একটা কল নিতে হবে, মানে পদক্ষেপ নিতে হবে। এখানে কল মানে কাউকে কল করা নয়। and save our ecosystem and stop cruelty towards animal, আমাদের যে ইকোসিস্টেম রয়েছে সেটাকেও ঠিক রাখতে হবে। কেন? কারণ দেখো আমাদের ইকোসিস্টেমে সবারই কিন্তু দরকার রয়েছে। পৃথিবী কিন্তু শুধুমাত্র মানুষের জন্য নয়, এখানে প্রত্যেকটা প্রাণীর সমান ভূমিকা রয়েছে। সুতরাং কোনো একটা জীব যদি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় সেটা কিন্তু আমাদের ইকোসিস্টেমে একটা বড় আঘাত হানবে। তাহলে এখানে কি বলছে? আমাদের এই মুহূর্তেই একটা বড় বা কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। আমাদেরকে এগিয়ে আসতে হবে কিসের জন্য? এই ইকোসিস্টেমকে বাঁচানোর জন্য, এবং একই সাথে
এই সমস্ত অ্যানিমেলদের প্রতি যে সমস্ত ক্রুয়েলটি অথবা নির্মমতার চিত্র ফুটে উঠছে তাকে মুছে দিতে হবে বা স্টপ করতে হবে। এটা এমএনওর উক্তি, যিনি একজন ভেটেরিনারি ডক্টর, এবং এই ভেটেরিনারি ডক্টরকেই চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এই প্রোগ্রামে। এখানে প্রোগ্রাম অথবা সেমিনার যেটাই লেখো, কোনো আপত্তি নেই। এরপর বলা হচ্ছে অ্যানিমালস আর এন্টাইটেলড to kind and respectful treatment at the hands of human। অর্থাৎ এই সমস্ত যে অ্যানিমেল রয়েছে, দে আর এন্টাইটেলড, তাদের উচিত বা তারা এইটা প্রত্যাশা করতেই পারে যে মানুষের হাতে তারা যেন কাইন্ড এবং রেসপেক্টফুল ট্রিটমেন্ট পায়, অর্থাৎ দয়ালু এবং সম্মানবিধি সম্মত মানে আমরা কখনোই একটা কুকুরকে হ্যাট হ্যাট করলাম, হঠাৎ করে গায়ে গরম জল ছিটিয়ে দিলাম, এই ধরনের কোনো রকম ট্রিটমেন্ট তারা কিন্তু ডিজার্ভ করে না। এখানে এন্টাইটেল টু বলতে বোঝাচ্ছে যে দে ডিজার্ভ, তারা কি ডিজার্ভ করছে? মানুষের কাছ থেকে একটা দয়া এবং তাদেরকেও যাতে সম্মান করা হয়। এবার এখানে সম্মান মানে কিন্তু এরকম নয় যে একজন প্রধানকে তুমি যেরকম সম্মান করছো, একজন প্রিন্সিপাল বা একজন টিচারকে তুমি যেমন সম্মান করছো তেমনটা নয়, কিন্তু কুকুরকে অবহেলা করা যাবে না। তারাও যে এই সোসাইটির একটা পার্ট, সেটা কুকুর হোক, বেড়াল হোক অথবা অন্য কোনো গবাদি পশু হোক, তো তাদের যে সমস্ত যেটুকুনি যা ভালোবাসা, যে আদর অথবা যে অ্যাটেনশন পাওয়া উচিত তাদেরকে সেটা করতে হবে, এবং এটা মানুষকেই করতে হবে। এবং এখানে বলছে অ্যান্ড দিস ইজ নট মেয়ারলি আ ম্যাটার অফ পার্সোনাল কম্প্যাশন, দে মাস্ট বি প্রোটেক্টেড বাই ল। তার মানে এখানে আরো জোর দিয়ে বলা হচ্ছে এটা কিন্তু কোনো একজন ব্যক্তি মানুষের ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করবে না যে সে কম্প্যাশনেট কিনা, তাহলে সে তাকে খাবার দেবে, তাকে আদর করবে, তাকে যত্ন আত্তি করবে, তাকে অবহেলা করবে না। শুধুমাত্র এটা কিন্তু কারুর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে না, বরং দে মাস্ট বি প্রোটেক্টেড বাই ল, অর্থাৎ আমাদের যে সমস্ত আইন কানুন আছে সেইটার দ্বারাও এই সমস্ত অবলা প্রাণীদেরকে রক্ষা করতে হবে। চলে আসি 3 নম্বর প্যারাগ্রাফে। বলছে with increasing cases of animal hoarding, neglect and abuse and animal testing being questioned by the populace, there is a growing demand for animal rights laws to be reviewed and enforced more strictly। এখানে একটা টার্ম পাচ্ছ অ্যানিমাল হোর্ডিং। অ্যানিমাল হোর্ডিং বলতে বোঝাচ্ছে, দেখবে সাধারণত এই জাতীয় মানুষরা নিজেদেরকে পশুপ্রেমী বলে, কিন্তু তারা এত বেশি সংখ্যক পশু একটা জায়গায় এনে রাখে, তার পেছনে ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে অথবা অন্য কোনো স্বার্থ থাকতে পারে। এমন একটা জায়গায় রাখছে যেটা ওই পশু পাখিদের জন্য আনহাইজেনিক, অর্থাৎ দেখা গেল ছোট্ট একটা ঘর, সেখানে গাদাগাদি করে বেশ কিছু পশু রয়েছে। সুতরাং এটা সেই সমস্ত বাড়ির মানুষদের জন্যও যেমন ক্ষতিকর, একই সঙ্গে এই সমস্ত প্রাণী বা পোষ্য তাদের জন্যও কিন্তু একই রকম ভাবে ক্ষতিকর। এর সাথে সাথে কিসের কথা বলেছে? নেগলেক্ট, অর্থাৎ এই যে নেগলিজেন্স হচ্ছে এই সমস্ত পশুদের প্রতি, এবং অ্যাবিউজ, বিভিন্নভাবে অ্যাবিউজ করা হয়। কখনো গায়ে গরম জল ছিটিয়ে দেয়া হচ্ছে, কখনো পিটিয়ে মেরে দেয়া হচ্ছে। তোমরা সম্প্রতি দেখেছো কোনো একটা জায়গায় কোনো একজন স্কুলের টিচারের নির্দেশে স্কুলের ছাত্ররা একটা কুকুরকে পিটিয়ে মেরেছে। হতে পারে সেটা র্যাবিজ আক্রান্ত, কিন্তু তবুও এখানে দুটো জিনিস শেখার আছে। প্রথমত, একজন শিক্ষক যার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি তিনি আমাদের সঠিক পথ দেখাবেন, সেইটা কোথাও গিয়ে লঙ্ঘিত হয়েছে। 2 নম্বর হয়েছে এই সমস্ত বাচ্চাই বলবো, কারণ স্কুলে পড়ছে, এখনো 18 বছর হয়নি, তাদের মধ্যে কতটা ক্রুয়েলটি, কতটা খারাপ একটা নেগেটিভ এনার্জি ঢুকে গেছে, এই ভিডিওটা কিন্তু তার প্রমাণ। তোমরা সবাই হয়তো দেখেছো, কারণ ইন্টারনেট অথবা টিভিতে সেটা যথেষ্ট সার্কুলেট হয়েছে। এবং একই সাথে কি বলা হচ্ছে? অ্যানিমাল টেস্টিং বিং কোশ্চেনড বাই দ্য
পপুলেস। অ্যানিমাল টেস্টিং বলতে বোঝাচ্ছে অ্যানিমেলকে না একেবারে বলির বকরা বানানো হয়। তোমাদের মনে আছে হয়তো লাইকার কথা, একটা কুকুর যে সাইন্টিফিক রিসার্চের জন্য দেখা গেল কিছুটা ওঠার পর পুরো মারা গেছে। শুধু তো সেটা নয়, এছাড়াও বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকম অ্যানিমেলকে টেস্ট করা হয়। 11-12 তোমরা যাদের বায়োলজি ছিল, তোমরা বায়োলজি নিয়ে পড়েছো, সেখানেও তোমরা ব্যাংকেটেছো। তো এই বিষয়গুলো নিয়ে না দেখা যাচ্ছে যে প্রশ্ন উঠছে। প্রশ্ন কে তুলছে? একটা বিশেষ শ্রেণীর পপুলেস। পপুলেস বলতে বোঝায় একটা বিশেষ শ্রেণীর পপুলেশন, মানে একটা তার পার্টিকুলার অংশকে আমরা বলতে পারি, একটা নির্দিষ্ট শ্রেণীকে বলতে পারি। তো এখানে বলছে যখন এই অ্যানিমেল হোর্ডিং এর কেস বাড়ছে, তাদের যে নেগলেক্ট করার কেস বাড়ছে এবং তাদের ওপর যে অত্যাচার বা অ্যাবিউজের কেস বাড়ছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে অ্যানিমেল টেস্টিং সেইটা প্রশ্নের মুখে পড়ছে একটা বিশেষ শ্রেণীর মানুষের দ্বারা, তার সাথে সাথে কি হচ্ছে, দেয়ার ইজ আ গ্রোয়িং ডিমান্ড ফর অ্যানিমেল রাইটস লজ। অর্থাৎ এই মুহূর্তে সবাই সোচ্চার হচ্ছে অ্যানিমেল রাইটস লজের জন্য। অর্থাৎ এই সমস্ত পশু তাদের যে অধিকার সংক্রান্ত আইন সেটা যাতে রিভিউ করা হয় এবং এনফোর্স করা হয়। এনফোর্স মানে বলবৎ করা হয়। কেমন ভাবে? মোর স্ট্রিক্টলি, আরো কঠোর ভাবে। দেখো, ল হয়তো আছে, বাট দ্যাট নিডস টু বি ইমপ্লিমেন্টেড ইন আ পারফেক্ট ম্যানার। সেইটা কোথাও গিয়ে যেন একটু খামতি থেকেই যাচ্ছে। এরপরে বলছে, দিস ইনফ্লাক্স অফ সাপোর্ট ফর অ্যানিমালস রাইটস হ্যাজ হেল্পড ইভালুয়েট দ্য এথিক্স অ্যান্ড কোড অফ কন্ডাক্ট অফ কোম্পানিজ, অ্যানিমাল শেল্টার্স অ্যান্ড ইভেন হোম পেট ওনার্স। অর্থাৎ এই যে সাপোর্ট পাওয়া যাচ্ছে অথবা এই যে সমর্থনের জোয়ার উঠেছে, কিসের জন্য? এই অ্যানিমেল রাইটসের জন্য, মানে যাতে এই সমস্ত পশুরাও তোমার অধিকার পায়, তাদের অধিকার যেন লঙ্ঘিত না হয়। এই বিষয়টা কিসে সাহায্য করেছে? ইভালুয়েট করতে। কি ইভালুয়েট করতে? এথিক্স মানে নীতি, এবং কোড অফ কন্ডাক্ট মানে আচরণ বিধি। কাদের? বিভিন্ন কোম্পানির, বিভিন্ন অ্যানিমেল শেল্টার এবং বিভিন্ন পেট ওনার। অর্থাৎ আমরা যারা বাড়িতে কুকুর বিড়াল রাখি সেই সমস্ত মানুষজন, একই সাথে যে সমস্ত পশু শেল্টার রয়েছে এবং বিভিন্ন কোম্পানি যারা রয়েছে, তারা যাতে এই সমস্ত অ্যানিমেলদেরকে কোনোভাবে অ্যাবিউজ না করে সেইটাকে ইভালুয়েট করতে সাহায্য করেছে এই যে গ্রোয়িং সাপোর্ট। কাদের প্রতি? এই সমস্ত অ্যানিমেল অথবা পশুদের প্রতি, যার জোয়ার এই মুহূর্তে উঠেছে। তোমরা বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন অ্যানিমেল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আস্তে আস্তে কিন্তু বেশ প্রভাবশালী হয়ে উঠছে, এবং এটা সত্যিকারেরই একটা ইতিবাচক দিক। পরবর্তী ভিডিওতে আমরা আবার একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করছি, যেহেতু মিসলেনিয়াস অলরেডি সামনে, এখন কিছুটা কন্টিনিউয়াস প্রসেসে তোমাদেরকে বিভিন্ন জিনিস করানোর। তোমাদের কি প্রেসিও দরকার আছে? তাহলে আমি প্রেসিরও একটা সিরিজ শুরু করতে পারি।